প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা কথা সাহিত্যের পর্বে আজ এই পর্বে আমরা আলোচনা করব কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী এবং সমরেশ বসু সম্পর্কে। তো প্রথমেই আমরা আশাপূর্ণা দেবী সম্পর্কে, তার অবদান সম্পর্কে আলোচনা করব। তো আশাপূর্ণা দেবী সম্পর্কে বলা যায়, চিত্ত চমৎকারী উপন্যাস রচনা করে বাস্তবধর্মী কথা সাহিত্যিক হিসাবে বর্তমানে মুষ্টিমেয় যে কয়জন সাহিত্যিক বাংলা সাহিত্যের আসর আলোকিত করে রেখেছেন, বাংলা সাহিত্যাঙ্গনকে ফুলে ফলে ভরিয়ে রেখেছেন, আশাপূর্ণা দেবী তাদের মধ্যে অন্যতম। একদা বাঙালি পাঠক সমাজে শরৎচন্দ্র, পরবর্তীকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সাম্প্রতিককালে আশাপূর্ণা দেবী যেন সেই জনপ্রিয়তার অধিকারিণী হয়ে উঠছেন। নির্জন গৃহকোণে একজন গৃহবধূ হিসাবেই তার সাহিত্য সাধনার সূত্রপাত। তিনি পুরুষ শাসিত সমাজে সংসারের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকেও, বন্দী থেকেও মাত্র 13 বছর বয়সে বয়স থেকে 86 বছর বয়সেও যার কলম থামেনি, যার শানিত কলম অবিরাম গতিতে এগিয়ে চলেছে, সেই আশাপূর্ণা দেবী বাংলা কথা সাহিত্যের স্বয়ং সিদ্ধা, এক বিস্ময়কর লেখিকা হিসাবে পরিচিত। স্কুল কলেজে না পড়েও তিনি কম বেশি 176টি উপন্যাস এবং 1500-র বেশি ছোট গল্প রচনা করেছেন এই আশাপূর্ণা দেবী। সে কারণে তার সমস্ত উপন্যাসের পরিচয় দেওয়া সম্ভব না হলেও তার উল্লেখযোগ্য, বিখ্যাত, জনপ্রিয় কয়েকটি উপন্যাস সম্পর্কে আমরা আজ তার আলোচনা করে আশাপূর্ণা দেবীর কৃতিত্বের মূল্যায়ন করার চেষ্টা করব। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এই তিনটি উপন্যাসের মধ্যে সার্থক পরিচয় মিলবে তার সাহিত্য প্রতিভার। এই তিনটি উপন্যাস যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলেই এক ঝলকেই আমরা বুঝে নিতে পারব যে আশাপূর্ণা দেবীর বাংলা সাহিত্যে অবস্থানটা ঠিক কোন স্থানে। এক বিরাট ক্যানভাসে বাঙালি মধ্যবিত্ত সমাজের চিত্রটিকে
এখানে তুলে ধরেছেন তিনি। বাঙালি মধ্যবিত্ত পরিবারের 3টি জেনারেশনের ইতিহাস এই উপন্যাসে বিবৃত হয়েছে, উঠে এসেছে। এই 3 জেনারেশনের 3টি রমণী, মা, মেয়ে এবং নাতনি। এখানে মা হচ্ছেন সত্যবতী, যেটা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের মূল চরিত্র। মেয়ে হচ্ছেন সুবর্ণলতা, যেটা সুবর্ণলতা উপন্যাসের প্রধান চরিত্র। আর নাতনি, সত্যবতীর নাতনি, সুবর্ণলতার মেয়ে বকুল হলেন বকুল কথা উপন্যাসের প্রধান চরিত্র। এই মা, মেয়ে ও নাতনি, এই তিনটি চরিত্রকে ঘিরে এর কাহিনী গড়ে উঠেছে। এবং একটা জিনিস ভাবলে অবাক হতে হয় যে এই 3 জনেরই জীবন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, পরিণতি বিফল হয়েছে। আশাপূর্ণা দেবী তার শশীবাবুর সংসার যোগ বিয়োগ উপন্যাসে শহুরে মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারকে নতুন কালের পরিবেশে উপস্থিত করেছেন। তার এই উপন্যাসের শহুরে মানুষগুলি গার্হস্থ্য জীবন ভাবনায় একনিষ্ঠ। তার প্রথম পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে বালুচরি, অগ্নিপরীক্ষা, প্রেম ও প্রয়োজন, মিত্তির বাড়ি প্রভৃতি নামকরা উল্লেখযোগ্য জনপ্রিয় সব উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালের মূল্যবৃদ্ধি এবং মনুষ্যত্বের অবক্ষয় এইসব উপন্যাসগুলিতে যেন ধরা পড়েছে। যদিও এই উপন্যাসগুলির মধ্যে কিছু কিছু চলচ্চিত্রে রূপ পেয়েছে। এর পরবর্তীকালে আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলি আরও গুরুত্বপূর্ণ। একটা একান্নবর্তী পরিবার ভাঙনের ছবি ধরা পড়েছে তার বেশ কয়েকটা উপন্যাসে। যে উপন্যাসগুলিতে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছারখার হয়ে গেছে, এই ধরনের উপন্যাসগুলির মধ্যে পড়ে উত্তরলিপি, 3 ছন্দ, মুখর রাত্রি। আবার পারিবারিক জীবনের ছায়াপাত ঘটেছে দোলনা, লোহার গরাদের ছায়া, এইসব উপন্যাসে। সব পারিবারিক জীবন কেন্দ্রিক উপন্যাস। এই উপন্যাসগুলির প্রাথমিক বৈশিষ্ট্য হল সাধারণ ঘরের অতি সামান্য উপকরণ নিয়ে এইসব উপন্যাসের কাহিনী সূচনা হয়েছে, কিন্তু বিশ্বজোড়া অর্থনৈতিক ও রাজনৈতিক পালাবদলের ফলে তা যেন হয়ে উঠেছে সমকালীন সময়ের গভীর ইতিকথা। আর এই ইতিকথায় উপন্যাসগুলিকে আলাদা স্বাদের ভিন্ন মাত্রার করে তুলেছে। আশাপূর্ণা দেবীর সর্বাধিক সম্পদ হল একটা নিরপেক্ষ মনোভঙ্গি ও স্বচ্ছ দৃষ্টিকোণ, স্বচ্ছ ভাবমূর্তি। তাই পুরুষকেন্দ্রিক সমাজে কেবল নারী নিপীড়নের বিবরণ দিয়ে আশাপূর্ণা দেবী নারীবাদী হতে চাননি। আধুনিকতার চটকে মেয়েদের হাজারো সমস্যার ইঙ্গিত দিয়েছেন। গাছের পাতা নীল, নির্জন পৃথিবী, ছাড়পত্র, সমুদ্র, নীল আকাশ, 3 ছন্দ, লঘু ত্রিপদী, উন্মোচন,
এই অসংখ্য সব উপন্যাসগুলির বিষয়বস্তু একরকম নয়, বিচিত্র ধরনের। এর মধ্যে নির্জন পৃথিবী উপন্যাসটি চরিত্রের আত্মমগ্নতার নতুন দিক নির্দেশক বলা যেতে পারে। আবার ছাড়পত্র একটি সহজ সুন্দর প্রেমের উপাখ্যান, যেখানে রোম্যান্টিকতা ছাপ ফেলেছে বলা যায়। তবে এর থিমটি অভিনব। প্রেমের প্রকৃত শক্তিতে সমস্ত বাধা যে জয় করা যায়, সেই দৃষ্টান্ত এই ছাড়পত্র উপন্যাসটিতে আমরা দেখতে পাই। প্রেমের একনিষ্ঠতা এখানে ছাপ ফেলেছে বলা যায়। যাই হোক, আশাপূর্ণা দেবীর যেই অসংখ্য উপন্যাস, সেই উপন্যাসগুলির একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে তার এই কথা সাহিত্য সম্পর্কে কিছু বৈশিষ্ট্য অবশ্যই ধরা পড়ে। যেমন প্রথমত বলা যায়, যৌথ পরিবার জীবনের সমস্যার কথা আশাপূর্ণা দেবী তার উপন্যাস সাহিত্যে যেন নিপুণ হস্তে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ যৌথ পরিবার তার উপন্যাসে যেন ভেঙে ছারখার হয়ে গেছে। যৌথ পরিবারের নানা সমস্যার কথা তিনি তুলে ধরেছেন তার উপন্যাসগুলির মধ্য দিয়ে। দ্বিতীয়ত, শরৎচন্দ্রের মতো সাধারণ কথাকে তিনি অসাধারণ করে তুলেছেন। এখানেই আশাপূর্ণা দেবীর কৃতিত্ব। তৃতীয়ত, হাস্য ও করুণ রস সৃষ্টিতে তিনি দক্ষতার পরিচয় রেখেছেন। আশাপূর্ণা দেবীর কথা সাহিত্যে এটাও একটা নতুন দিক। সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হলো চতুর্থত, সবচেয়ে অবাক হতে হয়, একজন নারী হয়ে তিনি নারীবাদী নন, কিন্তু নারীর স্বাতন্ত্র্যের কথা বলেছেন স্পষ্ট ভাষায়, দ্বিধাহীনভাবে। সামাজিক সব প্রথার চাপে নারীরাও যে নারীদের বঞ্চনা করে, নারীরাও যে নারীদের অত্যাচার করে, একজন নারী হয়েও তিনি সে কথা স্পষ্টভাবে ঘোষণা করেছেন। এটাই তার মৌলিকতা, কথা সাহিত্যে এটাই তার স্বাতন্ত্র্যতা। পঞ্চমত, নিরাভরণ গদ্য আশাপূর্ণা দেবীর রচনার একটা ঐশ্বর্য বলা যায়। তার গদ্য সহজ সরল, আবরণহীন। সে কারণে তার উপন্যাসগুলি বেশ সহজ গদ্যের আদলে রূপ পেয়েছে বলা যায়। সুদীর্ঘ 60 বছর ধরে তিনি স্বাচ্ছন্দ্যে বাংলা কথা সাহিত্যে ঘুরে বেড়িয়েছেন আর রেখে গেছেন ঘরে ঘরে সাজানো অজস্র স্মৃতিকে,
সুখ দুঃখ পরিশ্রমের স্বর্ণ মোড়কে মোড়া এক ক্রমোত্তরণের ইতিহাসকে। এই আশাপূর্ণা দেবী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আশাপূর্ণা সম্পূর্ণা। আর আমরা বলবো, আশাপূর্ণা দেবী অবশ্যই মহীয়সী, একক এবং অনন্যা। এবারে আমরা কথাসাহিত্যিক সমরেশ বসু সম্পর্কে আলোচনায় আসব। বাংলা ছোট গল্পের ভুবনে এক অসাধারণ সাহিত্য প্রতিভা সমরেশ বসু। বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ ছোট গল্পকার বলা যায় এই সমরেশ বসুকে। সাম্প্রতিক কালের বাংলা সাহিত্যে তিনি এক অন্যতম ছোট গল্পকার। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী কালে বাংলা কথা সাহিত্যে যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব হয়েছিল, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়, এদের আবির্ভাবে বাংলা সাহিত্যে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের বাইরে এক নতুন শক্তি ও সামর্থ্য দান করেছিলেন। তবে তার পরবর্তী বাংলা সাহিত্যে এই শক্তি ও সামর্থ্যের বিচারে যথার্থ স্বীকৃতিযোগ্য সাহিত্য ফলক হিসাবে সমরেশ বসুর নাম করতেই হয়। তিনি এক স্বতন্ত্র ধারার লেখক। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে শূন্যতাবোধ, যে একাকিত্বের বাতায়ন, সেই একাকিত্বের বাতায়ন ছেড়ে সাহিত্যের জীবনে প্রথম থেকেই সমরেশ বসু নিচু তলার মানুষের জীবনের, নিম্ন শ্রেণীর মানুষের জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে তার গল্পের বিষয় করে, তার কথা সাহিত্যের বিষয় করে সদর্থক জীবন ভাবনার ও জীবন রসরসিকতার পরিচয় রেখেছেন তার কথা সাহিত্যগুলিতে। বাংলা ছোট গল্পের ক্ষেত্রে তার প্রতিভা স্বীকার করতেই হয়। তার প্রথম ছোট গল্প সংকলন হল মরশুমের একদিন, যেটা 1953 সালে প্রকাশ পেয়েছিল। ছোট গল্পকার হিসাবে তার আবির্ভাব এই গ্রন্থের আদাব গল্পের মধ্য দিয়ে। আদাব একটি বিখ্যাত গল্প। সাম্প্রদায়িক দাঙ্গার এক ভয়ঙ্কর পরিবেশে আটকে পড়া দুই ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ কেমন করে জীবনের প্রবল আকর্ষণে, বাঁচার প্রয়োজনে এক নিবিড় বন্ধন অনুভব করে, এক নিবিড় আত্মীয়তা অনুভব করে, তাই আদব গল্পে ফুটে উঠেছে। গল্পটি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের একটা মাইল ফলক বিশেষ। এই মরশুমের একদিন সংকলনেই রয়েছে জলসা বা গন্তব্যের মতো সব রাজনৈতিক ছোট গল্প। কত বিচিত্র শ্রেণীর মানুষ যে তিনি দেখেছেন
তার প্রমাণ রয়েছে এই গল্পগুলিতে। কাজ নেই এই গল্পটির নায়ক সেই ফটিক চাঁদ। এই ফটিক চাঁদের পেশা বেওয়ারিশ গরু ধরে এনে খোয়াড়ে দেওয়া। আবার বিষের ঝাড় গল্পের নায়ক হারাধন চক্রবর্তীর পেশা গণিকাপল্লীতে যৌন ব্যাধির ঔষধ দেওয়া। তবে আশ্চর্য এই যে বিচিত্র চরিত্র, বিচিত্র সব ঘটনা, বিভিন্ন পরিপ্রেক্ষিত নিয়ে গল্প লিখলেও নানা বিষয়বস্তু তার গল্পের ভিতরে বাসা বাঁধলেও সমরেশ বসুর সমস্ত গল্পই আসলে জীবন তৃষ্ণার গল্প। সুনিশ্চিত ধ্বংসের মুখে দাঁড়িয়েও তার গল্পের নায়কেরা বাঁচতে চায়। সে ফটিক চাঁদ চায়, আবার হারাধন চক্রবর্তীও চায়, বাঁচতে চায়। সমরেশ বসু রাজনৈতিক দিক থেকে একসময় মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন, বামপন্থী মতবাদে বিশ্বাসী ছিলেন। জলসা ও প্রতিরোধ গল্প দুটিতে তার এই মার্ক্সবাদী চেতনার শৈল্পিক প্রকাশ ঘটেছে। জলসা গল্পে আমরা দেখি এক জৌলুসময় জলসার বিপরীতে তীব্র শ্রমিক অসন্তোষ ও শ্রমিক ছাঁটাইয়ের করুণ পরিণতি। আবার প্রতিরোধের পটভূমিতে আছে তেভাগা আন্দোলনের ভূমিহারা কৃষকদের নির্মম নিপীড়নের কাহিনী, নির্যাতনের কাহিনী, অত্যাচারের কাহিনী। এই প্রতিরোধ গল্পটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। আবার জোয়ার ভাটা গল্পে দেখি বাঁচার রসদ না থাকলে মানুষ বা কুলি মজুররা কেমন করে হিংস্র হয়ে ওঠে, পাশবিক হয়ে ওঠে, কেমন করে মনুষ্যত্ব হারিয়ে ফেলে। আবার সেই সম্ভাবনা ফিরে পেলে কেমন করে জীবনে জোয়ার আসে তাদের জীবনে, বাঁচার রসদ খুঁজে পায় তারা। আবার নিম্নবৃত্ত বা নিম্ন শ্রেণীর মানুষেরও আছে বেঁচে থাকার অধিকার, শ্রমের অধিকার। আর এই অধিকার রক্ষার সংগ্রাম নিয়ে সমরেশ বসুর রূপায়িত করেছেন তার বিখ্যাত কিমলিস নামক গল্পটি। এই কিমলিস গল্পটিও একটা জনপ্রিয় গল্প। সমরেশ বসুর দ্বিতীয় গল্প গ্রন্থ হল অকাল বৃষ্টি, যেটা 1953 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল। এই অকাল বৃষ্টি সংকলনের দুটি অসাধারণ ছোট গল্প হল উজান ও প্রত্যাবর্তন। এছাড়া ষষ্ঠ ঋতু গল্প সংকলনে স্থান পেয়েছে মোট 8টি গল্প। এই 8টি গল্পের মধ্যে দুটি রাজনৈতিক ছোট গল্পও আছে। এই রাজনৈতিক ছোট গল্প দুটি হল ফটিচার ও 9 নম্বর গলি। আবার নিমাইয়ের দেশ ত্যাগ একটি উদ্বাস্তু সমস্যামূলক ছোট গল্প। ফলে সমরেশ বসুর এই যে ছোট গল্প, এই ছোট গল্পগুলো আমরা দেখতে পাই যেন বিচিত্র রূপ, বিচিত্র বিষয়বস্তুধারী। সমরেশ বসুর পসারিনী গল্পে উঠে এসেছে ট্রেন হকারদের জীবন কাহিনী।
ট্রেনে যে হকার থাকে সেই হকারদের জীবন কাহিনী এই পসারিনী গল্পে উঠে এসেছে। আসলে কত বিচিত্র পেশার, কত বিচিত্র নিবিড় জীবনচিত্র যে রূপায়িত হয়েছে সমরেশ বসুর গল্পে, তা ভাবলে সত্যিই অবাক হতে হয়। হকার, শ্রমিক, যৌন রোগের চিকিৎসক, বহুরূপী, আরো কত কি, নানা বিষয়বস্তু, নানা শ্রেণী মানুষ। পাড়ি গল্পে উঠে এসেছে এমন পেশার মানুষ যারা সামান্য কিছু পয়সার বিনিময়ে দায়িত্ব নিয়ে, কর্তব্য মনে করে শূকর, গরু ইত্যাদি গঙ্গাকে পার করে দেয়, অর্থাৎ পারাপারের কাজ করে। এছাড়া তার আরো কয়েকটি ছোট গল্প সংকলন হলো আদি মধ্য অন্ত, জোয়ার ভাটা, মাসের প্রথম রবিবার, অন্ধকারের গান, মানুষ, কামনা বাসনা, ও আপনার কাছে গেছে, মনোমুকুর, বিপরীত রঙ্গ, এরকম অসংখ্য ছোট গল্প সংকলন সমরেশ বসুর সৃষ্টির মধ্যে পাওয়া যায়। যাই হোক, তার এই বিচিত্র শ্রেণীর ছোট গল্প সম্পর্কে বলা যায় যে তিনি ঐতিহ্যকে স্বীকার করেছেন, সেই সঙ্গে সমরেশ বসুর ছিল মানুষের প্রতি নিবিড় ভালোবাসা, স্নেহ। তারাশঙ্করের মতো গভীর অভিজ্ঞতা হয়তো তার থাকতেও পারে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাস্তব জীবনের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, সেই রকম অভিজ্ঞতা আমরা সমরেশ বসুর ক্ষেত্রেও যেন দেখতে পাই, যার রূপায়ণ ঘটিয়েছেন দেশজ ভঙ্গিতে, দেশীয় রীতিতে তার ছোট গল্পগুলির মধ্যে। আবার বঙ্কিমচন্দ্র যেভাবে দীনবন্ধুর প্রতিভাকে বিশ্লেষণ করেছিলেন, সেই গভীর ও নিবিড় সামাজিক অভিজ্ঞতা ও সহানুভূতিও সমরেশ বসুর সাহিত্য প্রতিভার উৎসস্থল বলা যেতে পারে। সহানুভূতির সার্থক সংযোজন ঘটলে কোনো তুচ্ছ, কোনো সাধারণ বা কোনো ঘৃণিত চরিত্রও যে কতখানি মানবিক আবেদন সৃষ্টি করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ, তার জ্বলন্ত উদাহরণ সমরেশ বসুর এই অসংখ্য ছোট গল্পগুলি, বিচিত্র শ্রেণীর বিচিত্র বিষয়বস্তু কেন্দ্রিক ছোট গল্পগুলি। উপন্যাস ও ছোট গল্প এই উভয় শাখাতেই অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখলেও সমরেশ বসুর বিচিত্র জীবন অভিজ্ঞতা ও জীবন পিপাসা যেন যথার্থভাবে, সঠিকভাবে ভাষারূপ পেয়েছে তার ছোট গল্পগুলিতেই। তার এই ছোট গল্পগুলির ভিতরেই, তার ছোট গল্পগুলির জন্যেই যেন সমরেশ বসুকে বাংলা কথা সাহিত্যে স্বাতন্ত্র করে দিয়েছে, মৌলিক আসন দিয়েছে। সমরেশ বসুর কথা সাহিত্য বলতেই যেন আমরা বুঝি তার ছোট গল্পগুলি। উপন্যাস কিছু থাকলেও
ছোট গল্পের জন্যই তিনি বাংলা কথা সাহিত্যে একটা ভিন্ন স্থান, একটা আলাদা জায়গা করে নিয়েছেন। একথা তার ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। যাই হোক, আজকের আলোচনা, এ পর্বের আলোচনা এ পর্যন্তই।